বাড়িতে খাটে বসে পড়াশোনা করছো তখন করতে পারো, বাড়িতে মা কাকিমারা যখন বাড়ির কাজ করে তখন করতে পারে, অফিসে গিয়ে যদি কেউ ঘন্টার পর ঘন্টা বসে থাকে, হাতে ব্যথা, পায়ে ব্যথা হচ্ছে, ঘাড়ে ব্যথা হচ্ছে, এগুলো খুব বেসিক কমন, ঠিক আছে? সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কোনো শরীরে কোনো অসুবিধা হবে না। আর স্পেশালি সবসময় মাথায় রাখবো আমরা, জিম আর যোগার মধ্যে অনেক ডিফারেন্স আছে। জিমে হচ্ছে তোমাকে শরীরকে কমফোর্ট জোনের বাইরে নিয়ে গিয়ে করানো হয়, যেটা তোমার খুব পেইনফুল বা কষ্টদায়ক হয়ে যায়, কারণ আমি দুটোই করেছি সেই জন্য আমি জানি। আর যোগাটা হচ্ছে বলা হয় যেটা সুখাসন, যেটুকু তোমার বডি পারমিট করবে, যেটুকু তোমার শরীর নিতে পারবে ঠিক ততটুকুই করবো, শরীরকে কষ্ট দিয়ে কিন্তু যোগা হয় না। যোগব্যায়াম যতটুকু তোমার শরীর নিতে পারবে। এখন যে একটা বয়স্ক মানুষ, তাকে কি আমি বলবো যে তুমি এখন আমাকে একটা বিশাল বড় একটা আসন করে দেখাও? সেটা আমি বলবো না। আর যে একদম বাচ্চা, তাকেও আমি বলবো না তুমি সবসময় সুখাসন করে বেড়াও। তো বয়স অনুসারে, শরীরের রোগ অনুসারে, সমস্যা অনুসারে আমাদের সবার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে, এবং সেটা আমরা পরপর যত ক্লাস আসবে সেই ক্লাসে আমরা আলোচনা করবো, ব্যায়ামও করবো, তার সাথে কোনটা কাদের জন্য সেটা নিয়েও আলোচনা করবো, ঠিক আছে? তো আজকে আমরা 3 রকমের সূক্ষ্ম ব্যায়াম শিখলাম। কি কি? হাতের শিখেছি, স্পন্ডেলাইটিসের শিখেছি, ঘাড়ের যেটা কাঁধের, আর হচ্ছে পায়ের শিখেছি। এই জিনিসগুলো আমরা বাড়িতে যে কেউ যখন তখন প্র্যাকটিস করতে পারি, এর জন্য ভরা পেট খালি পেটের কোনো অসুবিধা নেই, যে কোনো টাইমে আমরা এগুলো করতে পারি, ঠিক আছে? সো আজকে এইগুলো শিখলাম, নেক্সট দিন আমরা এরপরে আরো যেগুলো রয়েছে সেগুলো নেক্সট দিনের ক্লাসে, মানে পরে পরশু দিনের যে ক্লাস রয়েছে, আরো পরে 3 ধরনের আরো সূক্ষ্ম ব্যায়াম রয়েছে, সেগুলো আমরা করবো। তারপর যত ক্লাস অ্যাডভান্স হবে সেখানে আমরা রোগের পার্টিকুলার, সুগারের জন্য কোন ব্যায়ামটা, কিডনির জন্য কোন ব্যায়ামটা, বাচ্চাদের কোনগুলো, বয়স্কদের কোনগুলো, সেগুলো, কোমরে ব্যথার কোনগুলো, সেগুলো আমরা আস্তে আস্তে শরীরের রোগ অনুসারে যে যে ব্যায়ামগুলো থাকে বা গাইনিক প্রবলেমের কিছু ব্যায়াম থাকে সেগুলো আমরা দেখবো, ঠিক আছে? সো চলো আমরা এবার প্রাণায়ামটা স্টার্ট করি, কারণ অলরেডি 6টা 24 বাজে। প্রাণায়ামটা আমাদের মোটামুটি আজকে 15 মিনিট মতো আমরা করবো। ওই 6:45 অব্দি, লাস্ট 15 মিনিট আমাদের মেডিটেশনে রাখতেই হবে। মোটামুটি 6:45 অব্দি 15-20 মিনিট আমাদের প্রাণায়াম করতে হবে। আচ্ছা, প্রাণায়ামেও সেম তাই। পদ্মাসনে যদি কেউ বসতে পারে খুব ভালো, পদ্মাসনে বসতে না পারলে সুখাসনে বসবো। একদম সিম্পল, যেভাবে আমার শরীর নিচ্ছে আমি ঠিক সেভাবে বসবো। বসবো কিভাবে? এনার্জি সাইনটাকে ক্রিয়েট করে, এটাকে ধ্যান মুদ্রা বলা হয়, ঠিক আছে? ধ্যান মুদ্রা, তর্জনীর সাথে বুড়ো আঙুলের যে মাথাটা, এই দুটো যখন মিলিত হয় তার মাঝখানে যে একটা গোল সাইন থাকে, এই সাইনটাকে এনার্জি সাইন বলা হয়। এনার্জি, যেটা আমরা এনার্জিকে আহ্বান করি। আর একটা জিনিস, এখন খুব শীতকাল, তো দ্যাটস ওয়াই এটা ঘরেই করতে হচ্ছে, খুব একটা সম্ভব নয়, বাট এই প্রাণায়াম যদি কেউ খোলা আকাশের নিচে ছাদে বসে করে সবচেয়ে ভালো হয়। ইভেন আমরাও যখন শিখেছি, আমরা খোলা আকাশের নিচে ছাদে বসেই শিখেছি, করেছি। কিন্তু বিষয়টা হচ্ছে এখন যেহেতু খুবই ঠান্ডা, শীতকাল, বাইরে কুয়াশা, উল্টে ঠান্ডা লেগে যাবে। কিন্তু পরের দিকে যখন গরমকাল আসবে, তখন এই মার্চ মাসের পর, ফেব্রুয়ারি মার্চের পরে আমরা ছাদে, খোলা ছাদে করলে সবচেয়ে ভালো। ইভেন আমি নিজেও ছাদেই করাতাম আগে। তো যদি এটা করি তাহলে বাইরের থেকে যে প্রচুর পরিমাণ অক্সিজেন প্রাণায়ামে খুব ভালো এফেক্টিভ হয়। বাট এখন করলে ঠান্ডা লেগে যাবে, এখন কেউ করো না ছাদে, মানে এখন বসলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে। সো এনার্জি মুদ্রাতে আমরা বসছি, বা ধ্যান মুদ্রা বলা হয়ে থাকে এটাকে। 2 হাঁটুর ওপরে থাকবে, আঙুলের মুখ কখনো এরকম যেন নিচের দিকে ডাউন না হয়, আঙুলের মুখ সবসময় ওপরে, আকাশের এরকম দিকে থাকবে, নিচের দিকে নয়, ওপরের দিকে। মেরুদণ্ড স্ট্রেট, মেরুদণ্ড কখনো যেন এরকম ঝিমিয়ে না পড়ে, এরকম না হয়। যদি দরকার পড়ে মাঝখানে সূক্ষ্মব্যায়াম করে নিতে পারি, যদি অনেকক্ষণ বসে থেকে কোমর ব্যথা করে, একটুখানি আমরা কোমরটাকে এদিক ওদিক ঘুরিয়ে নিতে পারি, হাতগুলো একটু এরকম করে নিতে পারি, যদি নিজেদের সুবিধা অনুসারে করে নেব। স্টার্ট করবো কি দিয়ে? আমরা ওম দিয়ে 3 বার ওম উচ্চারণ করতে হয়, 3 বার ওম উচ্চারণ, ঠিক আছে? সো স্টার্ট করছি আমরা ওম দিয়ে। এটা হচ্ছে যে কোনো প্রাণায়ামের স্টার্টিং 3 বার ওম উচ্চারণের মাধ্যমে হয়। তো চোখ বন্ধ করবো, 3 বার ওম উচ্চারণ করবো। কিভাবে? জোরে জোরে, ঠিক আছে? হ্যাঁ বলো, কিছু বলছো কেউ? আচ্ছা, ঠিক আছে। 3 বার ওম উচ্চারণ করবো এবং ওমটা টানবো, হ্যাঁ, যাতে ওই যে ওমটা টানছি তার আগে কি করছি, নিঃশ্বাসটা টেনে নেবো। একবার দেখে নাও, হ্যাঁ, একবার আমি করি, তোমরা দেখে নাও, করো না আগে, তারপরে 3 বার করবো আমার সাথে। নিঃশ্বাস টানলাম, নিয়ে নিঃশ্বাসটা ভেতরে রাখবো, ছাড়বো না, হ্যাঁ, এই যে ও, ঠিক আছে? নিঃশ্বাস নিলাম, নিঃশ্বাস ভেতরে রইলো, তো তারপরে যখন ছাড়ছি, নাক দিয়ে নয়, মুখ দিয়ে, এই যে ওম উচ্চারণ করছি, সেই ওমের সাথে আমার অটোমেটিক কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? নিঃশ্বাস নেব, নিয়ে ওম উচ্চারণ করবো এবং ওমটা অনেকক্ষণ ধরে টানবো। যেরকম আমরা উলু দেই, যখন উলু দেই, জোকার দেই, যখন আমরা সেই 3 বার টানা বড় বড় করে দিই না, যে যতক্ষণ টানতে পারে তার ততক্ষণ ক্যাপাসিটি, এই ওমের ক্ষেত্রেও তাই, যে যতক্ষণ বেশি টানতে পারে তত ভালো, ঠিক আছে? সো বাট সাউন্ডটা যেন মানে সফট সাউন্ড থাকে, যেন কর্কশ না হয়ে যায় লাস্টের দিকে, এরকম যেন না হয় যে আমাকে টানার জন্য আমাকে বেশিক্ষণ ধরে টানতে হচ্ছে, না, এটা লিমিটের মধ্যে। চলো স্টার্ট করি, 3 বার করবো।
চোখ বন্ধ করে ওম উচ্চারণ। মেরুদণ্ড স্ট্রেট, নিঃশ্বাস নেব ও। সেকেন্ড ও। আবার নিঃশ্বাস নিয়ে থার্ড ও। আচ্ছা, এরপরে আমরা প্রাণায়াম স্টার্ট করব, ঠিক আছে? এরপরে আমাদের একটা মন্ত্র থাকে যেটা স্যারের কাছে আমরা শিখেছি, আমার স্যারের কাছে, বাট আমি মন্ত্রটা এখনই বলছি না, কারণ অনেকে থাকে তো গুরু দীক্ষা হয়ে গেছে, তো সুতরাং সবাই মন্ত্র পারমিশন ছাড়া, গুরু দীক্ষা ছাড়া অনেকে বলে না, দ্যাটস ওয়াই আমি বলছি না। না হলে আমাদের এখানে গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এই মন্ত্রগুলোকে এখানে জপ করানো হয়। আমি মন্ত্রটা এখানে বললাম না এই কারণে, বিকজ অনেকে মন্ত্র পাঠ করে না উইদাউট পারমিশন, গুরুর পারমিশন ছাড়া যেগুলো মন্ত্র সবাই বলে না। তো আমাদের ওখানে যেহেতু এইগুলো মানা হতো না, সবাইকে সব মন্ত্র পাঠ করানো হতো, দ্যাটস ওয়াই আমি এখানে করাচ্ছি না, কারণ অনেক মন্ত্রের নেগেটিভ এফেক্টস থাকে। সঠিক জায়গায় সঠিক অবস্থায় বসে যদি মন্ত্র পাঠ না করা হয়, তো মন্ত্র যে কোনো জায়গায় যে কোনো ভাবে বলা যায় না। তো যার জন্য আমি বললাম না, কারণ গায়ত্রী মন্ত্র দীক্ষা ছাড়া বলা যায় না, ইভেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র সব জায়গায় সবসময় বলা উচিত নয়, সেটা স্থান কাল পাত্র অনুসারে দীক্ষা হলে তবেই বলা হয়। বাট আমাদের ওখানে পড়ানো হতো, আমি ওটা বাদ দিয়ে গেলাম মাঝখানে, ঠিক আছে? আমি বাদ দিচ্ছি, মন্ত্রটা আমি এখানে বলছি না। সো আমাদের 3 বার ওম হলো, 3 বার ওমের পরে আমরা কি করব, ভ্রামরি নয়, আমরা ফার্স্ট যেটা স্টার্ট করছি, ভ্রামরি একদম শেষের দিকে আমরা কি করছি, আমরা ভস্ত্রিকা করবো, এই দুটো ভ দিয়ে নামটা গুলিয়ে ফেলি। ভস্ত্রিকা হচ্ছে নিঃশ্বাস নেওয়া, নিঃশ্বাস ছাড়া, না নর্মাল নিঃশ্বাস নেব কিন্তু জোরে। নর্মাল টাইমে আমরা কি নিঃশ্বাস নিই, আমাদের নিঃশ্বাস চোখে পড়ে না, আমরা নিঃশ্বাস নিচ্ছি, হাঁটছি, কাজ করছি। প্রাণায়ামের যেটা মেন কারণ, প্রাণযুক্ত আয়াম মানে হচ্ছে আমাদের প্রাণবায়ু শরীরের ভেতর যাবে, তার মানেই হচ্ছে প্রাণায়াম। যখন বেশি পরিমাণ অক্সিজেন বডিতে যাচ্ছে আর বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড বডি থেকে বেরিয়ে যাচ্ছে, তখন কি হয়, বডি পরিশুদ্ধ হয়, ভেতরটা শুদ্ধ হয়, ঠিক আছে? সো আমাদের কি করতে হবে, আমরা ভস্ত্রিকাতে বেশি পরিমাণ নিঃশ্বাস নেব, বেশি পরিমাণ নিঃশ্বাস ছাড়বো। 5 সেকেন্ড ধরে যদি নিঃশ্বাস অক্সিজেন টানি, তাহলে 7 সেকেন্ড ধরে আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়বো। চলো স্টার্ট করি, একদম ধ্যান মুদ্রায় বসে। নিঃশ্বাস উঠছে, নিঃশ্বাস ছাড়বো। এটা 7 বার, 9 বার, 11 বার, যার যতবার ইচ্ছে করতে পারো। দেখো বডির ভেতর প্রচুর ঠান্ডা অক্সিজেন যাচ্ছে, রাইট? এই জন্য এটা শীতকালে বাইরে বসে করাটা উচিত নয়, স্পেশালি জানলা খোলা থাকলে জানলা বন্ধ করে দেবে। বাইরে ঠান্ডা বাতাস যদি বেশি পরিমাণ বডিতে যায়, ঠান্ডা লেগে যাওয়ার যাদের চান্স থাকে তাদের কিন্তু একটু সমস্যা হয়। তো সুতরাং শীতকালে চেষ্টা করবে দরজা জানলা বন্ধ করে করার, গরমকালে ছাদে বসে করতে পারো। ঠিক আছে? এটার একদম সব থেকে সোজা, এটা বেসিক। স্টার্ট করি আমরা ভস্ত্রিকা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, ভস্ত্রিকার পর যেটা সেকেন্ড থাকে সেটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম। টোটাল 8টা মুখ্য প্রাণায়াম, আমরা আজকে 8টাই শিখছি না, আমরা যে কটা টাইমে হবে সে কটা শিখবো, আর ভালো করে শিখবো, আমরা ধীরে সুস্থে শিখবো। 8টা প্রাণায়াম, হ্যাঁ যখন আমরা পুরো এক্সপার্ট হয়ে যাব, পুরো কমপ্লিট হয়ে গেছে, তখন 8টা প্রাণায়াম করতে 45 মিনিট টাইম লাগে, 45 মিনিট যদি ঠিকঠাক ধরে করো, মানে প্রত্যেকটার জন্য নির্দিষ্ট সময় আছে, দরকার হলে লিখে নিতে পারো। ভস্ত্রিকা 11 বার করতে মোটামুটি 2 থেকে 3 মিনিট লাগে। তারপর কপালভাতি 5 মিনিট থেকে শুরু করা হয়, বাট শেষ ওটা লাস্ট যখন কেউ করে 15 মিনিট 20 মিনিটও করতে পারে। এইবার সেকেন্ড যে মুখ্য প্রাণায়াম টোটাল 8টা। এছাড়া গৌণ প্রাণায়াম অনেক আছে, ছোটখাটো প্রাণায়াম অনেক আছে, সেগুলো আমরা পরে করছি। আমাদের একটা হচ্ছে তোমার কি বলে স্পন্ডেলাইটিসের জন্য একটা রয়েছে, গরমকালের জন্য একটা রয়েছে, শীতকালের জন্য একটা রয়েছে শীতলী প্রাণায়াম, তারপর শীতকালীন প্রাণায়াম, এরকম অনেক প্রাণায়াম, মূর্ছা প্রাণায়াম যেটা ঘাড়ের জন্য করে মূর্ছা। তো এগুলো হচ্ছে গৌণ, এগুলো আমি পরে শেখাচ্ছি। আগে মুখ্য 8টা আমরা শিখে নিই, তারপর আমরা গৌণ শিখবো, ঠিক আছে? আচ্ছা, মুখ্য প্রথম হচ্ছে ভস্ত্রিকা, সেকেন্ডে আসে কপালভাতি। কপালভাতিতে কি হয়, সবাই করবো না, হ্যাঁ আগে শুনে নাও, সবাই কপালভাতি করবো না। প্রেগনেন্ট যারা রয়েছে তারা কেউ কপালভাতি করবে না, হার্টের পেশেন্ট কপালভাতি করবে না। শিখে রাখতে পারো, দেখে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, বাট রিস্ক নিয়ে ডাক্তারের পারমিশন ছাড়া করবে না। কারণ কি,
আলটিমেটলি এটাতে বডিতে পেটের ওপর খুব চাপ পড়ে এবং বুকেও চাপ পড়ে। তাহলে কারা করছি না? যাদের কোনো শরীরে পার্টিকুলার মেজর রোগ আছে বা প্রেগনেন্ট মহিলা, পেটে বাচ্চা রয়েছে, তো সুতরাং আমরা করবো না, তাতে কি হবে, বাচ্চা লাগতে পারে। আর যদি করি বা কখনো, সেটা ডাক্তারের পারমিশন ছাড়া কখনোই নয়। যারা সুস্থ স্বাভাবিক রয়েছে, পেটে কোনো সমস্যা নেই, হার্টে কোনো সমস্যা নেই, আমরা কপালভাতি করতে পারি। কারণ কপালভাতিতে হার্টবিট বেড়ে যায়, কপালভাতিতে আমাদের হার্টবিটটা একটু বাড়ে। কেন? কি কপালভাতি জিনিসটা কি? আমরা ঠান্ডা লাগলে, সর্দি হলে নাক ঝাড়ি, তো একটা নাক চেপে আর একটা নাক থেকে সর্দিটা বার করি, আবার সেম এপাশ থেকে চেপে এপাশ থেকে সর্দি বার করি। সেটাই যদি এট এ টাইম আমরা দুটো নাক থেকে সর্দি বার করি, সেরকম হবে ব্যাপারটা। সো প্রথম দিকে কি হয়, যারা একদম বিগিনার থাকে, কপালভাতি পারে না, তারা না পেটটাকে শুধু ঢোকায় বার করে, ঢোকায় বার করে। বাট না, বিষয়টা ওরকম নয়। বিষয়টা হচ্ছে, আমি এই যে নাকটা এক নাক চাপলাম, আর একটা নাক দিয়ে নিঃশ্বাসটা বার করবো। নাক ঝাড়ার সময় কি হয়, পেটে একটা বাড়ি লাগে, তো লাগছে, তো পেটে একটা বাড়ি, একটা নাক চেপে যখন আর একটা নাক দিয়ে আমি নিঃশ্বাসটা বার করছি, একটু ফোর্সে, আস্তে আস্তে নয় কিন্তু, একটু ফোর্সে পেটটা ঢুকছে, তার সাথে সাথে জোরে একটা আওয়াজ হচ্ছে, আবার সেম এপাশেও নিঃশ্বাসেও একটা জোরে আওয়াজ হচ্ছে, ফোর্সে নিঃশ্বাস বেরোচ্ছে এবং পেটটাও একটা বাড়ি লাগছে। প্রথম যারা বিগিনার আছে, আমরা কি করব, আমরা এক নাক চেপে আর এক নাক দিয়ে নিঃশ্বাস নেব, আবার এপাশ থেকেও সেম নিঃশ্বাসটা বার করব। নিঃশ্বাস নেওয়ার উপর এমফাসাইজ করব না। কপালভাতিতে যদি আমরা নিঃশ্বাস নেওয়ার উপর এমফাসাইজ করি, তাহলে আমরা শিখতেই পারবো না। সবার মনে প্রশ্ন জাগে, দিদি তাহলে কি এতটা সময় নিঃশ্বাস না নিয়ে থাকবো? না, যে সময় নিঃশ্বাসটা বার করছি তার মধ্যে অটোমেটিক নিঃশ্বাস ঢুকে যায়, ওটা আমরা বুঝতে পারি না। ঠিক আছে? এই যে আবার সেম এপাশে। যদি কারো ঠান্ডা লেগে থাকে, নাকে সর্দি থাকে, তাদের একটু করতে অসুবিধা হয় কপালভাতিতে, যদি কারো ঠান্ডা লেগে থাকে। এইবার তাও যদি সে কষ্ট করে করে, তাহলে তার সর্দি বেরো, মানে অনেকে থাকে না যে কপাটিতে সর্দি বসে যায়, কপালে বসে যায়, সর্দি বেরোতে চায় না, অনেকের একটা সমস্যা আছে। অনেকের যেমন ঠান্ডা লাগলে সর্দি বেরোয়, বাট অনেকের বেরোয় না, তাদের জন্য কপালভাতি খুব ভালো। কপালভাতিতে সব সময় কপাল পুরো ফাঁকা হয়ে যাবে। কপালভাতি মানে তোমার কপালটাকে পুরো হালকা করে দেবে এটা। তুমি যদি এটা ভালো ঠিকঠাক ভাবে কেউ করতে পারে না, তার বডি তো পেটের জনিত যে কোনো সমস্যা, পেটের রোগ সব সারবে। অনেকের পেটে চর্বি হয়ে গেছে, পেট মোটা হয়ে গেছে, কপালভাতিতে পেট কমে। সুগার আছে, কিডনির সমস্যা আছে, কারণ এগুলো সবই প্যানক্রিয়াটিস থেকে স্টার্ট হয়। সুগার বলো, কিডনির সমস্যা বলো, সব প্যানক্রিয়াটিসে। পেটের ভেতর যকৃতে যাবতীয় যা সমস্যা থাকে, সেগুলোই পেটের রোগ তৈরি করে। ওবিসিটি, তারপরে হচ্ছে তোমার যে কোনো গ্যাসের প্রবলেম, বহু লোকের আছে খাবার হজম হয় না, খিদে পায় না। কপালভাতিতে খিদে পায়। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, দিদি আমি খুব রোগা, মোটা হবো কি করে? কপালভাতি করলে খিদে পায়। দেখো, ব্যায়াম করতে করতে যেই ক্লাস শেষ হবে না, তার মধ্যে খুব খিদে পেয়ে যাবে। এই একটা জিনিস যে ব্যায়াম করলে খিদে পায়, আর খিদে পেলে তুমি ভালো খাবার খাবে, হেলদি ফুডস, নট ব্যাড ফুডস। ঠিক আছে? ব্যায়াম করে উঠে ভালো খাবার খেতে হয়, রুটি, তরকারি, ফল, এই জাতীয় খাবার খেতে হবে। কোনো ভাত জাতীয় খাবার সকালবেলাটা স্কিপ করবে। একান্তই যদি কারোর অফিস থাকে, সেক্ষেত্রে কিছু করার নেই, বাট চেষ্টা করবে রুটি, তরকারি, সবজিটা বেশি খাবে, রুটিটা দুটোর বেশি খাওয়ার চেষ্টা করবে না, দুটো ম্যাক্সিমাম তিনটে। আর বেশি পরিমাণে ফল, আপেল, কাঁঠালি কলা, খেজুর। যারা মোটা হতে চাইছো তাদের জন্য বলছি। যারা রোগা আছো, কপালভাতি করলে খুব খিদে বাড়ে, আর খিদে পেলে তখন কি খেতে হবে? কাঁঠালি কলা, খেজুর, ড্রাই ফ্রুটস, কাজু কিশমিশ, আপেল, এই জাতীয় ফল। ঠিক আছে? তো চলো আমরা কপালভাতি করি। এইবার কপালভাতি অ্যাকচুয়ালি কিভাবে করে আগে একটু দেখে নিই। এটা তো আমি শেখালাম, একবার একটু দেখো। ঠিক আছে? এবার দুটো নাক দিয়ে একসাথে বেরোচ্ছে, পেটে বাড়ি দিচ্ছি, নাক থেকে নিঃশ্বাস বেরোচ্ছে। আওয়াজ হচ্ছে, জোরে শোনা যাচ্ছে তো? যেই পেটে একটা বাড়ি পড়ছে, নাক থেকে জোরে নিঃশ্বাস বেরোচ্ছে, আওয়াজ হচ্ছে নিঃশ্বাসে। এইবার এটা যখন আমরা স্টার্টিং এ থাকি, তখন বেশিরভাগ ছেলে মেয়ে এটাই করে। মানে তাদেরটা কিরকম হয়ে যায়, মানে বিষয়টা হয় কি, তারা নিঃশ্বাসটা নেওয়ার চিন্তা এত বেশি করে ফেলে যে যার জন্য নিঃশ্বাসটা ঠিকঠাক পেটে বাড়ি দিতে পারে না, বারবার পেটটা ঢোকে বেরোয়, ঢোকে বেরোয়। বিষয়টা এরকম নয়, বিষয়টা পেটে বাড়ি দেওয়া। পেটটাতে একটা জোরে বাড়ি লাগবে, যার ফলে পেটটা একদম ভেতরে ঢুকে যাবে, আর সেই ফাঁকে নিঃশ্বাসটা বেরিয়ে যাবে। নিঃশ্বাস নেওয়া নিয়ে একদম চিন্তা করতে হবে না, ওর মধ্যে নিঃশ্বাস নেওয়া হয়ে যায়। ঠিক আছে? দেখো চেষ্টা করে হয় নাকি। যদি না হয়, তাহলে আমরা একটা নাক চেপে চেপে করবো। আর আরেকটা জিনিস, কপালভাতি তিনটে লয়ে হয়। তিনটে লয়, লয় মানে গতি, কে কতটা ফাস্ট করতে পারে, কে কতটা স্লো করতে পারে। যারা একদম অল্প বয়সী আছো, মানে 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছর, শরীরে কোনো রোগ নেই, মোটামুটি ছোট থেকে 30 বছরের মধ্যে, 35 বছরের মধ্যে শরীরে কোনো রোগ নেই, একদম ফিট,
তারা একটু ফাস্ট করতে পারে। কিরকম? এরকম। আচ্ছা, যারা একটু মাঝবয়সী 30-35 থেকে 40-45-এর মধ্যে, শরীরে হালকা পাতলা সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে, অনেক সময় বুকে ব্যথা ট্যাথা হয় গ্যাসের সমস্যায়, বা হয়তো হার্টের সমস্যা না থাকলেও হয়তো একটা চিন্তা আছে যে না আমার জেনেটিক আছে বা শরীরে কিছু রোগ আছে, তাদের জন্য, বা হয়তো কোনো অপারেশন হয়েছে শরীরে অনেক আগে, অনেকের অনেক সময় অনেক অপারেশন হয়, তো সেরকম যদি কিছু থাকে তাদের জন্য একদম মধ্যম গতি। মানে একটা নেব, একটু থামবো, আবার একটা নেব, ওই যে মাঝখানে থামছি ওর মধ্যে নিঃশ্বাস আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে? যারা খুব বয়স্ক, 50, 60, 70, 80 ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? যোগা হচ্ছে একদম 8 থেকে 80 সবার জন্য। তো যারা একদম এজেড রয়েছে তারা কি করব আমরা, তারা খুব স্লো, যেটাকে একদম ধীর গতি বলা হয়, একটা ফাস্ট, একটা মধ্যম আর একটা ধীর গতি, যেটা খুব স্লো, একদম আস্তে আস্তে। ফোর্সটাও কম থাকছে, নিচ্ছিও অনেকটা বাদে বাদে, ঠিক আছে? ফোর্সও কম, নিচ্ছিও অনেকটা বাদে বাদে। একটা এই যে নিলাম, নিয়ে একটু দাঁড়ালাম, আবার নিলাম, আবার একটু দাঁড়ালাম, অনেকক্ষণ বাদে বাদে। ইভেন সময়ও তাই। যারা অল্প বয়সী রয়েছে, শরীরে কোনো সমস্যা নেই, তাহলে আমরা কতক্ষণ করতে পারি? 15 মিনিট হাইস্ট। এখন স্টার্টিং এ 10 থেকে 15 মিনিট, অলরেডি পায়ে ঝিম ধরে যায়, বেশিক্ষণ বসে থাকলে পা ঝিম ধরে যায়, তখন আমরা কি করবো? কপালভাতি করতে করতে, যাদের গাইনি সমস্যা আছে আমরা তখন এইভাবে ভদ্রাসনে বসবো। ঠিক আছে? আমরা কি করছি? নিতম্বকে একদম মাটির সাথে লাগিয়ে দিচ্ছি যেখানে আমরা বসে আছি, আর পায়ের পাতা দুটোকে দুপাশে দিয়ে দিচ্ছি। যাদের গাইনি ইস্যুস রয়েছে, পিরিয়ডস এর প্রবলেম হয়, প্রেগনেন্সির ইস্যুস রয়েছে, তারা আমরা এভাবে বসতে পারি, এটাতে গাইনি ইস্যুস ঠিক হয়ে যায়। আচ্ছা, আর যাদের কোনো রকম সমস্যা নেই, যদি পায়ে ব্যথা করে, আমরা এভাবে বসতে পারি, বজ্রাসনে বসতে পারি। ঠিক আছে? বজ্রাসনে বসতে পারি, এভাবে বসেও কপালভাতি করা যায়। এই যে ক্লিয়ার? এইভাবে করে বসেও আমরা বজ্রাসনে সেম ভাবে কপালভাতি করতে পারবো। তো এটা হচ্ছে কাদের জন্য? এটা হচ্ছে যারা একদম অল্প বয়সী, তারা যে কোনো ভাবে বসতে পারো। বয়স্করা এভাবে বসার চেষ্টা করো না, তাতে কি হয়? পায়ে যে কোনো ভাবে ব্যথা লেগে যেতে পারে। চেহারা যদি কারোর ভারী হয়, এজ হয়ে গেছে বেশি, তারা যদি আমরা ওভাবে বসার চেষ্টা করি, হাঁটু টাটুতে ব্যথা লেগে যাওয়ার চান্স আছে। 2 মাস 3 মাস যোগার সাথে থাকতে থাকতে শরীর যখন সাবলীল হয় তখন পারবো, বাট শুরুতেই বসে আমরা ব্যথা নিয়ে নেবো না। ঠিক আছে? শুরুতে আমরা একদম কমফোর্টেবল, যেরকম আমরা বসি, যে বাবু হয়ে বসা যেটাকে বলে, আমরা একদম এইভাবেই বসতে পারি। ঠিক আছে? তো এইভাবে করে আমরা কপালভাতি করবো। যারা ছোট আছি আমরা কতক্ষণ করব? আমরা করব মোটামুটি 15 মিনিট আমাদের টার্গেট। যদি প্রথম দিকে 5 মিনিট 10 মিনিটও হয় অনেক, আর হচ্ছে করতে করতে মেরুদণ্ডে ব্যথা হয়, তখন আমরা একটু কোমরটা এইভাবে করে দু সাইডে ঘুরিয়ে নেব। ঠিক আছে? আরো সূক্ষ্ম ব্যায়াম আছে এর মধ্যে মধ্যে, আমি সেগুলো শিখিয়ে দেবো, আস্তে আস্তে শিখিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। তো আমরা এইভাবে করে কোমরটা ঘুরিয়ে নেবো। আচ্ছা, আর যারা একটু বয়স্ক রয়েছে তারা আমরা 10 মিনিট করবো, আর যারা খুব বয়স্ক আছে তারা আমরা 5 মিনিট করবো শুরুতে। একদম অল্প বয়সীদের জন্য 15 মিনিট, যারা একটু মাঝবয়সী তারা 10 মিনিট, আর যারা খুব অল্প বয়সী মানে খুব বয়স্ক বা শরীরে কোনো রোগ আছে তারা 5 মিনিটের বেশি করবো না। কারণ কি? এটাতে মেন বডিতে চাপ লাগছে। যাদের সুগারের প্রবলেম রয়েছে, হাই সুগার এবং তার সাথে কিডনির কোনো সমস্যা, তাদের জন্য কপালভাতি বেস্ট। মোটা হয়ে গেছে, ওবিসিটি যাদের হয়ে গেছে, বা পেটে চর্বি জমেছে, পিসিওডি রয়েছে, গাইনিক সমস্যা রয়েছে, পিরিয়ডস হয় না, তাদের জন্য কপালভাতি বেস্ট। ঠিক আছে? কেন? আলটিমেটলি আমার এটাতে পেটে চাপ পড়ছে, আর পেটে চাপ পড়লে পেট জনিত সমস্যা সবসময় কমবে, আর আলটিমেটলি অক্সিজেন অনেক বেশি যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে। তো চলো আর এবার 2-3 মিনিট আমরা একটু করে নিই টানা। চেষ্টা করো আমার সাথে সাথে করার। যাদের মনে হচ্ছে একবারে দুটো নাকে হচ্ছে না, আমরা একটা নাক চেপে চেপেও করতে পারি। দেখো যদি চাপে বেরোয়, যদি না বেরোয় তাহলে আবার এটা। আর যদি হয় তাহলে একবারে দুটো নাক দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, আজকে আমরা কপালভাতি আর হচ্ছে ভস্ত্রিকা দুটো মুখ্য প্রাণায়াম শিখলাম। এইবার একটা গৌণ প্রাণায়াম আমরা শিখে যাচ্ছি। ঠিক আছে? কি প্রাণায়াম? সেটা মূর্ছা। মূর্ছা প্রাণায়াম হচ্ছে সেকেন্ড গৌণ প্রাণায়াম, মানে প্রথম গৌণ প্রাণায়াম, যেটা আমরা কপালভাতির পরেও করতে পারি বা কপালভাতির আগেও করতে পারি, কোনো ব্যাপার না। মূর্ছা গৌণ প্রাণায়াম যে কোনো সময় করা যায়।
আচ্ছা, তাদের জন্য যাদের স্পন্ডিলাইটিসের সমস্যা আছে, ঘাড়ে ব্যথা আছে, তাদের জন্য সবচেয়ে বেস্ট স্পন্ডিলাইটিস, ঘাড়ে ব্যথা, থাইরয়েড। তাহলে আমরা কি কি পাচ্ছি? এই মূর্ছা প্রাণায়াম কাদের জন্য? সবাই করতে পারি, বাট কাদের জন্য এটা স্পেসিফিক্যালি? স্পন্ডিলাইটিস, ঘাড়ে ব্যথা আর হচ্ছে থাইরয়েড। কেন? বিকজ থাইরয়েড হচ্ছে গলার এই জায়গাটাতে চাপ পড়লে থাইরয়েডের ইম্প্যাক্ট পড়ে, স্পন্ডিলাইটিসও ঘাড়ের এখানে। তো এই যে ব্যায়ামটা, এই প্রাণায়ামটা, এটা কিসের জন্য? এটা হচ্ছে গলা আর হচ্ছে ঘাড়, এই দুটোকে ভালো রাখবে। ঠিক আছে, কি করছি আগে শুনে নেবো, তারপর আমরা করবো। হাত আমাদের যেরকম ভাবে থাকছে ধ্যান মুদ্রাতে সেভাবে থাকবে। নিঃশ্বাস নিতে নিতে, ঠিক আছে, চোখ বন্ধ করব, নিঃশ্বাস নিচ্ছি, নিতে নিতে পেছনে যাচ্ছি, মানে মাথাটাকে এরকম স্ট্রেট করে দিচ্ছি, দিয়ে চোখ খুলে আকাশটাকে দেখছি। মানে আমি এখানে ছাদ দেখছি, যদিও আকাশ দেখতে পাচ্ছি না, বাট ছাদ দেখছি। ছাদ দেখলাম, দিয়ে চোখটা বন্ধ করে দেবো, চোখ বন্ধ করে দেবো, দিয়ে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নেমে আসবো। আবার বলছি শোনো, এখনই করতে হবে না, একবার দেখে নাও। নিঃশ্বাস নিতে নিতে যাচ্ছি, চোখ খুলে আকাশ দেখছি, আবার চোখ বন্ধ করে দিচ্ছি, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নেমে যাচ্ছি। ঠিক আছে, আবার করো। নিঃশ্বাস নিতে নিতে যাব, চোখ খুলে আকাশ দেখবো, চোখ বন্ধ করে দেব, আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নেমে আসবো। নেমে এসে থুতনিটাকে গলার সাথে লাগিয়ে দেবো, থুতনি যেন গলার সাথে লাগে। এবার এটা আমরা নিজেদের সমস্যা অনুসারে করতে পারি, এবং কে কতটা তাড়াতাড়ি করবো আস্তে করবো সেটাও সমস্যার উপর ডিপেন্ড করে। অল্প বয়সী কোনো রোগ নেই, কোনো ঘাড়ের স্পন্ডিলাইটিস নেই, তারা অনেক করতে পারে, 8 বার 10 বার কোনো ব্যাপার না, এবং অনেক তাড়াতাড়িও করতে পারে। তারা কিভাবে করবে? যারা অল্প বয়সী কোনো সমস্যা নেই তারা এভাবে করবো। এবার যাদের একটু ঘাড়ের সমস্যা আছে, স্পন্ডিলাইটিস আছে, তারা স্লো করবো, আস্তে আস্তে করবো। বেশি ফাস্ট করলে মাথা ঘোরাবে। হ্যাঁ, প্রথম প্রথম যোগা প্রাণায়াম করলে মাথা ঘোরায়। কেন মাথা ঘোরায়? প্রচুর পরিমাণ অক্সিজেন বডিতে যায়, আর বডির অক্সিজেন কোথায় যায়? ব্রেনে যায়। আর ব্রেন বেশি অক্সিজেন নিতে অভ্যস্ত নয়, ও তো এতদিন এত অক্সিজেন পায়নি, ও নতুন করে এত অক্সিজেন পাচ্ছে, সো দ্যাটস ওয়াই ও মাথা ঘোরাবে। ব্রেনে যত বেশি অক্সিজেন যাবে, প্রথম প্রথম ব্যায়াম প্রাণায়াম করলে মাথা ঘোরায়, শরীর একটুখানি কেমন যেন মনে হয় কি ডিসব্যালেন্স লাগছে শুরুর দিকে, যেহেতু প্রচুর পরিমাণ অক্সিজেন বডিতে যাচ্ছে, যেটা নর্মালি আমাদের যায় না, ব্যায়াম প্রাণায়ামেই একমাত্র যায়। ঠিক আছে, সো আমরা কি করবো? এবার যাদের একটু অল্প বয়স, মানে একটু মাঝ বয়সী রয়েছে, বা হচ্ছে শরীরে কোনো স্পন্ডিলাইটিসের সমস্যা, তারা আমরা কি করব? আমরা আস্তে আস্তে করবো। কি করছি? এই যে চোখ খুলে দেখলাম, আবার চোখ বন্ধ করবো, আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নেমে আসবো। তাহলে কি করছি? আবার মুখস্থ করে নেব। চোখ বন্ধ করে যাচ্ছি, নিঃশ্বাস নিতে নিতে চোখ বন্ধ করে ঘাড়টাকে পেছন দিকে নেব, মাথাটা আকাশের দিকে তাকাবো, চোখ খুলে আকাশ দেখে আবার চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নেমে যাব। এইবার মনে প্রশ্ন জাগবে, দিদি যখন আকাশটা দেখবো